খালেদা জিয়ার আবেগ ঘনবার্তা। বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০। শব্দ নিরোধক কক্ষে জম টুপি পরিয়ে ১০ কায়দায় চলত নির্যাতন। এবং সর্বশেষে জানাবো, আওয়ামী লীগের কাছে প্রচুর অবৈধ টাকা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বললেন রিজভী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার আবেগ ঘনবার্তা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থান বৃথা যেতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে, ঐক্য অটুট রাখতে হবে। খালেদা জিয়া বলেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ শাসক গোষ্ঠী একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে গুম, খুন, গ্রেফতার আর নিপীড়নের পথ বেছে নিয়েছিল। তবে ছাত্র জনতার গণজাগরণ ফ্যাসিবাদের পতনের পথ উন্মুক্ত করেছে। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সেই পথ চলাকে এগিয়ে নিতে হবে। বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও কিশোরগঞ্জের জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আহমেদের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সহিংস সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য মতে মঙ্গলবার সকালে কামাল পাশার পক্ষের লোকজন ফরহাদ আহমেদের বাড়ি বাঘাবাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইট পাটকেল, লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এক পর্যায়ে বাঘাবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে অষ্টগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছু সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। ঘটনার বিষয়ে বিএনপি নেতা কামাল পাশা অভিযোগ করে বলেন, আমি সোম ও মঙ্গলবার একটি খেলার মাঠ পরিদর্শনের জন্য বাঘাবাড়ি পাশে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ আমার উপর হামলা চালায়। পরে আমার সমর্থকরা উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় আমাদের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে ফরহাদ আহমেদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গত ২ দিন ধরে কিশোরগঞ্জে অবস্থান করছি। আমি জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে স্থান পাওয়ায় কামাল পাশা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি পরিকল্পিতভাবে শত শত লোক নিয়ে আমাদের বাড়িতে হামলা চালান। এই সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি আমাদের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো পক্ষেই লিখিত অভিযোগ দায়ের করেনি। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। স্থানীয়ভাবে রাজনৈতিক দ্বন্দ্বের রূপ নেওয়া এই সংঘর্ষে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। শব্দ নিরোধক কক্ষে জম টুপি পরিয়ে ১০ কায়দায় চলত নির্যাতন। গুম করে ভুক্তভোগীদের নির্যাতনের জন্য শব্দ নিরোধক বিশেষ কক্ষ তৈরি করেছিল র্যাব, যাতে নির্যাতনের সময় ভুক্তভোগীদের কান্নার শব্দ বাইরে থেকে শোনা না যায়। ভুক্তভোগীদের ১০ ধরনের শারীরিক নির্যাতন করা হতো। নির্যাতনের শরীরে ক্ষত সৃষ্টি হলে ঔষধ ও মলম দেওয়া হতো। এরপর শরীরে দাগ মুছলে তাদের জনসম্মুখে আসামি হিসেবে উপস্থাপন করা হতো। এসব তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে। আজ মঙ্গলবার বিকেলে গুম সংক্রান্ত কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম ও নির্যাতনের প্রাতিষ্ঠানিক দিক উন্মোচন করে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত বছরের ৫ আগস্টের আগে যে গুমের সংস্কৃতি তৈরি হয়েছিল তার পদ্ধতিগত চর্চা উন্মোচনের চেষ্টা করে কমিশন। গুম করে মানুষকে গোপন বন্দিশালায় মাস ও বছরের পর বছর রাখা হতো। এসব ব্যক্তিকে নির্যাতনের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছিল। এসব কক্ষ বিশেষ কায়দায় শব্দ নিরোধক করে তৈরি করা হতো। নির্যাতনের জন্য সেখানে বৈদ্যুতিক শর্ট দেওয়া হতো বা দেওয়ার চেয়ার, ঘূর্ণায়মান চেয়ার, হাত পা বাঁধার বিশেষ রশি,
নখ তুলে ফেলা সহ শারীরিক নির্যাতন করতে বিভিন্ন যন্ত্র রাখা হতো। এসব কক্ষ র্যাব ও ডিজিএফআই ব্যবহার করত। প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীদের নির্যাতনের জন্য র্যাব 2 এ সিপিসি 3 এ বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার, টিএফআই সেলে মানুষকে ঝুলিয়ে রাখার জন্য পুলি সিস্টেম এবং একাধিক স্থানে শব্দ নিরোধক কক্ষ তৈরি করেছিল তারা। গুম সংক্রান্ত কমিশন নির্যাতনে গুম হওয়া মানুষের উপর চালানো নির্যাতনের 10টি দিক তুলে ধরে প্রতিবেদনে। সেগুলো হলো, সর্বব্যাপী অস্বস্তি সৃষ্টি করে রাখা হতো। এসব ব্যক্তিকে প্রহরীদের অর্ধেক খাবার দেওয়া হতো। নিজের ভাগ্যে কি ঘটবে তিনি কিছুই জানতেন না। দীর্ঘ সময় মানসিক যন্ত্রণায় ভুগতেন তারা। ছোট বন্দিশালায় যেখানে ঘুমাতো সেখানে টয়লেটের ব্যবস্থা, টয়লেটে বসলেও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হতো। বন্দীদের ব্যক্তিগত গোপনীয়তা অস্বস্তিকর ও ভীতকর ছিল। নারীদের জন্য গোপন বন্দিশালা ছিল আরো ভয়াবহ পরিস্থিতি। নারীদের গুম করে অনেকটা ক্রুসিফাইডের মতো করে হাত দুই দিকে বেঁধে রাখা হতো। এভাবে শরীরে ওড়নাও রাখতে দিত না তারা। নারীদের পিরিয়ডের সময় তাদের প্যাড দেওয়া হতো না। উল্টো পুরুষ প্রহরীরা এটা নিয়ে হাসাহাসি করতেন। 2018 সালে 25 বছর বয়সী এক নারীকে গুম করে 24 ঘন্টা আটকে রাখা হয়েছিল। ওই নারীর বর্ণনায় এমন তথ্য উঠে এসেছে। অসংখ্য গুম হওয়া মানুষের নির্মম প্রহারের অভিজ্ঞতা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোপন বন্দিশালা থেকে ব্যক্তিদের নির্যাতনের জন্য শব্দ নিরোধক কক্ষে নিয়ে যাওয়া হতো। সেখানে কখনো চোখে গামছা বেঁধে, কখনো জম টুপি পরিয়ে হাত উপরে বেঁধে বেধড়ক পেটানো হতো। 2023 সালে ডিএমপির সিসিটিসি 47 বছরের এক ব্যক্তিকে গুম করে 14 দিন গোপন বন্দিশালায় রেখেছিল। ওই ভুক্তভোগী বলেন, মারধরের সময় একাধিক লোক থাকতো, 2-3 জন মিলে পিটাতো। মারতে মারতে বলতো, তোর মাংস হাড্ডি আলাদা করে ফেলব। নির্যাতনের শিকার ব্যক্তিদের শরীরে একাধিক স্থায়ী আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে কমিশন। 2017 সালে 23 বছরের এক যুবককে অপহরণ করে গুম করে র্যাব 11 এর সদস্যরা। তাকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে পা উপরের দিকে ঝুলিয়ে নির্যাতন করা হয়। তার নাভির দুপাশে নির্যাতনের এখনো দাগ রয়েছে। ডিএমপির সিসিটিসিতে নির্যাতনের জন্য 4টি শিফট ভাগ করে নিতেন কর্মকর্তারা। 2022 সালে সিটিসি 46 বছরের এক ব্যক্তিকে গুম করে 253 দিন আটকে রেখেছিল। তাকে টানা 24 ঘন্টা নির্যাতন করা হয়। এজন্য 4টি শিফটে সিসিটিসির কর্মকর্তারা ভাগ হয়ে নিয়েছিলেন। তার জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে। হাত ছাদের সঙ্গে বেঁধে ঝুলিয়ে নির্যাতন, উল্টো করে বেঁধে নির্যাতন করতেন র্যাবের সদস্যরা। নির্যাতনের একটি কমন বিষয় ছিল নখ তুলে ফেলা। র্যাব সদস্যরা এই কাজ প্রায়ই করতেন। এছাড়াও নখের ভেতরে সুইচ ঢুকিয়ে দিতেন, বাঁশ দিয়ে নির্যাতন করতেন, বিশেষ চেয়ারে বসিয়ে বৈদ্যুতিক শক দেওয়া, ওয়াটার বেডিং অর্থাৎ মুখের উপর গামছা দিয়ে উপর থেকে পানি ছাড়া হতো। এই সময় 3-4 জন টর্চার সেলের মেঝেতে হাত পা দিয়ে চেপে ধরতেন। ভুক্তভোগীদের যৌন হয়রানি করা হতো। কেউ কেউ লজ্জায় কমিশনকে এই ঘটনা বলতে চাননি। তারপরও কয়েকজন বন্দী এই বিষয়ে মুখ খুলেছিলেন কমিশনের কাছে। বন্ধুদের প্রসবের সময় বৈদ্যুতিক শক দেওয়া হতো। প্রতিবেদনে বলা হয়েছে, গুম করে গোপন বন্দিশালায় আটকে রাখা হয় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। অনেকের দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যে। একজন তরুণকে 2019 সালে গুম করে র্যাব 3 ও গোয়েন্দা শাখা তাকে 20 মাস 13 দিন গুম করে রাখা হয়। র্যাবের নির্যাতনে তিনি এখন মানসিক অসুস্থতায় ভুগছেন, একাকী হাসছেন, কথা বলছেন ও কাঁদছেন। গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, গুমের সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। তারা গুম করে বিভিন্ন ব্যক্তিকে গোপনে নির্যাতন করত। এজন্য তাদের অনেক আয়োজন ছিল। নির্যাতনের পর আবার মেডিসিন দেওয়া হতো। যখন সুস্থ হতো তখন একটি মামলা দিয়ে জনসম্মুখে আনা হতো। প্রতিবেদনে বলা হয়েছে, কমিশনের কাছে এখন পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে। এর মধ্যে 1350টি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। এখনো নিখোঁজ 345 জন। আওয়ামী লীগের কাছে প্রচুর অবৈধ টাকা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বললেন রিজভী। আওয়ামী লীগের কাছে প্রচুর পরিমাণ অবৈধ টাকা, সেই টাকা ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সরকার ও জনগণকে স্থিতিশীল রাখতে দিতে চায় না পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ। আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় দর্শন করে বিএনপির উপর দায় চাপিয়ে দিচ্ছেন। হঠাৎ করে এমন ঘটনা ঘটছে না, ওরা একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে, কারণ ওদের কাছে আছে প্রচুর পরিমাণ অবৈধ টাকা। সেই টাকা ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সরকারের উচিত ছিল এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। সরকারের ধীর পদক্ষেপের কারণে এমন ঘটনা ঘটছে। এই সময় মুরাদনগরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।
তিনি বলেন, ভোট, নির্বাচন এবং ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না জুলাই গণ অভ্যুত্থান। আমাদের হয়তো কিছু কিছু বিষয়ে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একসঙ্গে থাকতে হবে, এক কাতারে থাকতে হবে, ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। রিজভী জানান, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে 1 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত বিএনপির কর্মসূচি থাকবে। অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার মধ্যরাতে শহীদ মিনারে ছাত্র দল ফুল দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।